সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি বাংলা উপন্যাস নিয়ে আলোচনা করব। যে বাংলা উপন্যাসের প্রথম দিকে যারা উপন্যাস রচনা করেছিলেন সেদিক থেকে নিয়ে আলোচনা করব। এগুলো বিভিন্ন পরীক্ষা আসে এবং গুরুত্বপূর্ণ, সেখান থেকে আমার আলোচনার বিষয়। বাংলা উপন্যাস রচনায় প্রথম প্রচেষ্টা করেছিলেন কে? বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস অবাঙালি কর্তৃক রচিত। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস অবাঙালি কর্তৃক রচিত ফুলমণি ও করুণার বিবরণ 1852 সালে রচনা করেছিলেন এবং রচয়িতা হ্যানা ক্যাথারিন মেলেন্স। এটা 1852 সালে এবং অবাঙালি কর্তৃক রচিত প্রথম উপন্যাস। বাংলা সাহিত্যে অবাঙালি কর্তৃক রচিত প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ। এই উপন্যাসটা মূলত ফুলমণি ও করুণার বিবরণ বইটির মূল বিষয়বস্তু হলো খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে লেখা একটি গল্প। এটার মূল বিষয়বস্তু হলো ফুলমণি ও করুণার বিবরণ। এটা লেখার মূল বিষয়বস্তু হলো খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে লেখা একটি গল্প, যেখানে দুইজন বাঙালি খ্রিস্টান নারী ফুলমণি ও করুণা এর জীবন এবং তাদের বিশ্বাস ও বিশ্বাসের প্রভাব তুলে ধরা হয়েছে। তাদের বিশ্বাস, এই ফুলমণি এবং করুণার দুজন খ্রিস্টান বাঙালি নারী, তাদের বিশ্বাস ও বিশ্বাসের প্রভাব তুলে ধরা হয়েছে। খ্রিস্ট ধর্মের বিশ্বাস এবং বিশ্বাসের প্রভাব তুলে ধরা হয়েছে। বইটিতে মূলত একটা বাঙালি খ্রিস্টান পরিবারের চিত্র তুলে ধরা হয়েছে এবং দেখানো হয়েছে যারা যিশুতে বিশ্বাস করে তারা সুখে থাকে এবং যারা বিশ্বাস করে না তারা কষ্টে থাকে। এটাই হলো ফুলমণি ও করুণার বিবরণ এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়, যে 1852 সালে এটা রচনা করেছিলেন হ্যানা ক্যাথারিন মেলেন্স। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বাঙালি কর্তৃক রচিত। এটা ছিল অবাঙালি কর্তৃক রচিত ফুলমণি ও করুণার বিবরণ। আর বাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো আলালের ঘরের দুলাল। এটা 1857 সালে, এটা হয়েছিল 1852 সালে, এটা 1857 সালে। এটা রচয়িতা পেরিচাঁদ মিত্র। যে আলালের ঘরের দুলাল, যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বাঙালি কর্তৃক রচিত আলালের ঘরের দুলাল, তিনি 1857 সালে এটা রচনা করেছিলেন। আলালের ঘরের দুলালের উপন্যাসের নাম, আর এটা রচনা করেছিলেন পেরিচাঁদ মিত্র। তাহলে আলালের ঘরের দুলাল এই উপন্যাসটির মূল উপজীব্য বিষয় কি? যে আলালের ঘরের দুলাল এই উপন্যাসটির মূল উপজীব্য বিষয় হলো বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। এটা হলো বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। আর পেরিচাঁদ মিত্র তার আরেকটি নাম আছে, যেমন টেকচাঁদ ঠাকুর। পেরিচাঁদ মিত্র একটি নাম হলো টেকচাঁদ ঠাকুর। এই টেকচাঁদ ঠাকুর নামে তিনি লিখতেন। 1857 সালে এই উপন্যাসটি রচনা করেছিলেন। 1857 সালে কলকাতার সমকালীন সমাজ এবং প্রধান বিষয়বস্তু, তৎকালীন কলকাতার সমকালীন সমাজ এর প্রধান হলো যে এটার বিষয়বস্তু উচ্চবিত্ত ঘরের আদুরে সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার। যে উচ্ছৃঙ্খল জীবনাচার কার? উচ্চবিত্ত ঘরের আদুরের সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। ঠক চাচা এর অন্য একটি প্রধান চরিত্র। ঠক চাচা হলো এই আলালের ঘরে দুলালের আরেকটি প্রধান চরিত্র। তার প্রথম চরিত্র হলো মতিলাল এবং আরেকটি চরিত্র হলো ঠক চাচা। এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে যে ঠক চাচা কোন চরিত্রে, কোন উপন্যাসের প্রধান চরিত্র। এটা আলালের ঘরে দুলাল। কথ্যভঙ্গির গদ্য ব্যবহার করে লেখক উপন্যাসকে বাস্তবধর্মী করে তুলেছেন। এর মধ্যে দিয়ে বাংলা ভাষার নতুন সম্ভাবনাও আবিষ্কৃত হয়েছে। এই আলালের ঘরে দুলাল উপন্যাসের মধ্যে দিয়ে বাংলা ভাষার নতুন সম্ভাবনাও আবিষ্কৃত হয়েছে। পেরিচাঁদ প্রথমবারের মতো এতে যে কথ্য ও চলিত ভাষা ব্যবহার করেছেন, পরবর্তীকালে তা আলালি ভাষা নামে পরিচিত ছিল। পরবর্তীতে এই আলালের ঘরে দুলাল উপন্যাসে তিনি যে কথ্যরীতি এবং চলিত ভাষা ব্যবহার করেছেন, এটা পরবর্তীতে আলালি ভাষা নামে পরিচিতি লাভ করে। কাহিনী ও চরিত্রে যথাযথ পরিস্ফুটনের উদ্দেশ্যে লেখক এতে প্রচুর তদ্ভব চলিত ও বিদেশি শব্দ ব্যবহার করেছেন। উপন্যাসটি প্রথমে তার প্রতিষ্ঠিত মাসিক পত্রিকায় 1854 ধারাবাহিকতা প্রকাশিত হয়। পরবর্তীতে হীরালাল মিত্র কর্তৃক এর নাট্যরূপ বেঙ্গল থিয়েটারে মঞ্চস্থ হয়, যা মঞ্চস্থ হয়েছিল 1875 সালে। আর তিনি 1857 সালে এটি রচনা করেছিলেন। তাহলে আমরা আলালের ঘরে দুলাল উপন্যাস সম্পর্কে জানতে পারলাম। এবং ঠক চাচা এটা হলো প্রধান একটা চরিত্র এবং এটা হলো একজন উচ্চবিত্ত ঘরের আদুরের সন্তান মতিলালের উচ্ছৃঙ্খল জীবনাচার এতে বর্ণিত হয়েছে। এগুলো আমাদের আলালের ঘরে দুলাল, যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, যেটা বাঙালি কর্তৃক রচিত।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। এটা 1865 সালে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। অবাঙ্গালী কর্তৃক রচিত প্রথম উপন্যাস সেটা হলো ফুলমণি ও করুণার বিবরণ। বাঙালি কর্তৃক রচিত প্রথম উপন্যাস আলালে ঘরের দুলাল। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। 1865 সালে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই দুর্গেশ নন্দিনী এই উপন্যাসটার মূল উপজীব্য বিষয়টা সম্পর্কে যদি আমরা জানি, সেটা হলো দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংহের পুত্র কুমার জগৎ সিংহ বিষ্ণুপুর থেকে মান্দারণ যাত্রাকালে, যে এই উপন্যাসটি দুর্গেশ নন্দিনী উপন্যাসের মূল বিষয়বস্তু হলো দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংহের পুত্র কুমার জগৎ সিংহ বিষ্ণুপুর থেকে মান্দারণ যাত্রাকালে ঝড়ের কবলে পড়ে শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নেন। শৈলেশ্বর মহাদেবের মন্দিরে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেখানে ঘটনাচক্রে মান্দারণ দুর্গাধিপতি জয়ধর সিংহের একমাত্র পুত্র মহারাজ ধীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ও তার কন্যা দুর্গেশ নন্দিনী তিলোত্তমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। দুর্গেশ নন্দিনী তিলোত্তমার সাথে তার সাক্ষাৎ হয়। পরস্পরের প্রকৃত পরিচয় গোপন রাখলেও জগৎ সিংহ ও তিলোত্তমা পরস্পরের প্রতি আকৃষ্ট হন। যে জগৎ সিংহ এবং তিলোত্তমা, দুর্গেশ নন্দিনী পরস্পরের প্রতি আকৃষ্ট হন। পরে পাঠান সেনাপতি ওসমান খাঁ সুকৌশলে মান্দারণ দুর্গ অধিকার করে। পাঠান সেনাপতি ওসমান খাঁ পরবর্তীকালে সুকৌশলে মান্দারণ দুর্গ অধিকার করে ও বীরেন্দ্র সিংহ এবং তার স্ত্রী বিমলা ও কন্যা তিলোত্তমাকে বন্দী করে। কন্যা তিলোত্তমা এবং বীরেন্দ্র সিংহ এবং তার স্ত্রী বিমলা তাকে বন্দী করে। কুমার জগৎ সিংহ বন্দী হন। এই সাথে কুমার জগৎ সিংহ বন্দী হন। যদিও পাঠান নবাব কতলু খার প্রহসনের ন্যায় বিচারে বীরেন্দ্র সিংহকে হত্যা করা হয়। যে পাঠান কতলু খার প্রহসনের ন্যায় বিচারে। মূলত বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা পাঠান নবাব কতলু খানকে হত্যা করে। যে এই বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা, তিনি এই যে পাঠান নবাব কতলু খানকে হত্যা করে পতি হত্যার প্রতিশোধ নেন। তিনি তার স্বামী হত্যার প্রতিশোধ নেন। পাঠানেরা কুমার জগৎ সিংহের মাধ্যমে অম্বররাজ মানসিংহ তথা দিল্লীশ্বরের সঙ্গে সন্ধি করেন। অন্যদিকে কতলু খান কন্যা নবাবজাদি আয়েশা জগৎ সিংহের প্রেমে পড়েন। আয়েশার এই প্রণয়ী পাঠান সেনাপতি ওসমান একথা জানার পর ক্রোধে কুমার জগৎ সিংহের সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হন। পরিশেষে মান্দারণ পুনরায় স্বাধীন হয় ও দিল্লীশ্বরের প্রধান সেনাপতি অম্বররাজ মানসিংহের মাধ্যমে মহারানী বিমলার হস্তে রাজ্যপাট হস্তান্তরিত হয় এবং মহা ধুমধামে সাথে কুমার জগৎ সিংহ ও দুর্গেশ নন্দিনী তিলোত্তমার মিলন ঘটে। এটাই হলো এই বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, যেটা 1865 সালে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার মূল উপজীব্য বিষয়। এরপরে আমাদের যে আলোচনা, যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী। প্রথম মহিলা ঔপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী। যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী, এবং তার উপন্যাস কি ছিল? উপন্যাস ছিল দ্বীপ নির্বাণ, যেটা 1876 সালে রচনা করেছিলেন তিনি। স্বর্ণকুমারী দেবী তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তাহলে দ্বীপ নির্বাণ এই উপন্যাসের, যেটা 1876 সালে যে রচনা করেছিলেন, এটার মূল উপজীব্য বা মূল বিষয়বস্তুটা কি সেটা সম্পর্কে একটু আমরা ধারণা নিই। দ্বীপ নির্বাণ 1876 সালে প্রকাশিত স্বর্ণকুমারী দেবী লিখিত একটি উপন্যাস। এটি ছিল স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস। এটি কোনো বাঙালি নারীর লেখা প্রথম উপন্যাস। 1852 সালে হ্যানা ক্যাথরিন মুলেন্সের তার ফুলমণি ও করুণার বিবরণের পরবর্তীতে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী দ্বীপ নির্বাণ রচনা করেছিলেন 1876 সালে। এটার নবীনচন্দ্র, যিনি এই উপন্যাসের নায়ক নবীনচন্দ্র, তিনি এক
তিনি এই সমস্ত কুসংস্কার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নারী শিক্ষার প্রসারে কাজ করেন। তিনি কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং নারী শিক্ষার বিরুদ্ধে কাজ করেন। এটা কি ছিল? এই উপন্যাসটিতে জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ এবং এতে ব্রিটিশ শাসনের বিরোধিতা ও দেশপ্রেমের চিত্র তুলে ধরা হয়েছে এই দ্বীপ নির্বাণ উপন্যাসে। এই উপন্যাসের মাধ্যমে স্বর্ণকুমারী দেবী তৎকালীন সমাজের নানা অসঙ্গতি ও সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং একই সঙ্গে নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও দেশপ্রেমের গুরুত্ব তিনি তুলে ধরেছেন এই দ্বীপ নির্বাণ উপন্যাসের মাধ্যমে। তারপরে প্রশ্নটি হলো, ইতিহাস থেকে উপকরণ নিয়ে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস জাতীয় গ্রন্থে রচয়িতা করেছিলেন কে? ভূদেব মুখোপাধ্যায়। ভূদেব মুখোপাধ্যায় তিনি ইতিহাস থেকে উপকরণ নিয়ে বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস জাতীয় গ্রন্থের রচনা করেছিলেন ভূদেব মুখোপাধ্যায়। তারপরে প্রশ্নটি হলো, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যে মুসলিম ঔপন্যাসিক রচিত মীর মশাররফ হোসেন রচিত প্রথম উপন্যাস হলো রত্নবতী। 1869 সালে তিনি রচনা করেছিলেন। এটা রচয়িতা মীর মশাররফ হোসেন। তিনি ছিলেন কি? বাংলা সাহিত্যে প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। যে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচনার প্রথম উপন্যাস হলো রত্নবতী। যে বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস হলো রত্নবতী। এটা 1869 সালে রচনা করেছিলেন মীর মশাররফ হোসেন। এই রত্নবতী উপন্যাসের মূল উপজীব্য বিষয়টা কি সেটা যদি আমরা একটু জানি, যে রত্নবতী উপন্যাসের মূল উপজীব্য বিষয়, মীর মশাররফ হোসেনের রত্নবতী উপন্যাসের মূল বিষয় হলো গুজরাট নগরের রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ধন বড় না বিদ্যা বড় এই বিতর্ক এবং এর সমাধান। এছাড়াও গ্রন্থটিতে সমাজের অন্যায়, দুর্নীতি, নৈতিক অবক্ষয় এবং হৃদয়হীনতাও তুলে ধরা হয়েছে। রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ধন বড় না বিদ্যা বড় এই বিতর্ক চলে, যা উপন্যাসের মূল বিষয় ছিল। রত্নাবতী মীর মশাররফ হোসেনের প্রথম প্রকাশিত গ্রন্থ এবং এটি একটি কৌতুকাবহ উপন্যাস হিসেবেও পরিচিত। এটি কোনো পূর্ব প্রকাশিত রচনার অনুবাদ নয়, এটি লেখকের মৌলিক সৃষ্টি। এটা লেখকের মৌলিক সৃষ্টি। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি। এটা 1903 সালে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালি 1903 সালে এটা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চোখের বালি উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি? আমরা চোখের বালি উপন্যাসের মূল উপজীব্য বিষয়টি যদি দেখি, যে চোখের বালি উপন্যাসের মূল বিষয় হলো সমাজ ও সংস্কারের সাথে ব্যক্তি জীবনের দ্বন্দ্ব। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর নারী পুরুষের মনস্তত্ত্ব, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিধবাদের জীবন এবং তৎকালীন সমাজের নানা কুসংস্কারের জটিল চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি এই উপন্যাসে। উপন্যাসের প্রধান চরিত্র হলো বিনোদিনী, মহেন্দ্র, আশা ও বিহারী। বিনোদিনী একজন অল্প বয়সী বিধবা, সমাজের বিধিনিষেধ উপেক্ষা করে মহেন্দ্রের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। মহেন্দ্র, যিনি বিহারীর বন্ধু এবং আশার স্বামী, বিনোদিনীর প্রতি আকৃষ্ট হন। এই ত্রিমুখী সম্পর্ক উপন্যাসের কাহিনীকে জটিল করে তোলে। উপন্যাসটি তাই একটি মনস্তাত্ত্বিক উপন্যাস এবং তৎকালীন সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে এই চোখের বালি উপন্যাসে। চোখের বালি একটি মনস্তাত্ত্বিক ও সামাজিক উপন্যাস, যা তৎকালীন সমাজের চিত্রায়ন এবং মানব চরিত্রের জটিলতা নিয়ে আলোচনা করা হয়েছে এই উপন্যাসে। তাহলে আমরা বাংলা সাহিত্যের উপন্যাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। আজকের এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।